কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। জামাই বাবু যে এখনো বাড়ি ফেরেনি। কেন? কোথায় গেছে? বাজারে গেছে। এদের বাড়ি দেখো কিছু প্রয়োজনে জিনিসপত্র কিনছে। আর ওই প্রয়োজনের স্ত্রীতে গেছে টাকা ছিল বাড়ি দেখতে পারে। কি বলি? দেশের বাড়ি থেকে যাবো বলে আমাকে সব ছাই পাস করতে হবে? দেখো ওসব শাখা সিঁদুর শাড়ি পরে ওই কলা বইয়ের মতো ঘোমটা দিয়ে ওর পড়া গেলে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য এই সঙ্গীতার জন্ম হয়নি। মেয়ে হয়েছে জন্মেছিস কেন? মেয়ে জন্মেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে তুই জামাই বাবুর কোনো কথা শুনবি না? দেশের বাড়ির কাছে মায়ের কাছে সে মুখ দেখাবে কেমন করে? জামাই বাবু জামাই বাবু জামাই বাবু, এই তোকে না কতবার বলেছি তুই তুই কখনো ভাস্করকে জামাই বাবু বলে ডাকবি না। ভাস্করকে তুই ভাস্কর দা বলে ডাকবি। ওই জামাই বাবু শব্দটা আমি সহ্য করতে পারি না। কিন্তু তোদের ওই হারিয়ে যাওয়া শব্দগুলো উচ্চারণ করতে আমার যে বড্ড ভালো লাগে দিদি। কি বলি? আমার ভাবতে ভালো লাগে সেই মায়ের কথা, যে মা এখন স্বর্গে গেছেন, তবু তার তৈল চিত্রটা ভাসি মাখা ভোগ, কপালে সিঁদুরের টিপ, চিঠিতে জল জল করছে যেন সিঁদুরের লেখা। সেই জন্যই বুঝি তুই প্রতিদিন সকাল সন্ধ্যে মায়ের ছবির সামনে ঢেক করে প্রণাম করিস। তোর যখন ছেলে হবে না, দেখবি সেও তোকে ঠিক এইভাবেই প্রণাম করবে। ছেলে? হ্যাঁ, ছেলে হবে আমার? তো মোটেই না। এখানে দিদি, হ্যাঁ এখানে সিঁদুর শাখা লোহা শাড়ি উঠিয়ে দেওয়ার মতন তোরা আধুনিক মেয়েরা কি মা হওয়াটা উঠিয়ে দিবি নাকি? কেন কেন ছেলে হলে তোর পোশাক আশাকের কাজ কি নষ্ট হয়ে যাবে? তাছাড়া অনেক কিছু আসে, ওসব তুই বুঝবি না। আমি কিন্তু একটা জিনিস ঠিকই বুঝিয়ে দিদি। কি বুঝিস রে? সিঁদুর পরা বঙ্গ নারী, পরে থাকা ডুরের শাড়ি, আলতা পরা পা দোকানে কোলেতে সন্তান, সব কিছু লজ্জা মাথা বোনটা তুলে সব কিছু যে যায় গো ভুলে মা বলে ডাকলে পরে প্রাণ করে গান। তোর মুখটা ভেঙে দেবো রে। তুই একটা কথা বলে যাচ্ছিস, আমি সমরেশ বসে বিবর প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসু রাত ভোর বৃষ্টির যুগে জন্মেছি। এই কথাটা তুই তোর ওই আদর্শবান গুরুদেব ভাস্কর ব্যানার্জিকে বলেছিস? দিদি, জামাই ভক্তি তো বলবই, তার আগে ধারে কাছে বসে থাকায় ভদ্র মাইনা নিয়ে বলছি, আপনারা তো যাত্রা, থিয়েটার, সিনেমা, টিভির পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার এই দিদির মতন শাখা সিঁদুর না করা বিবাহিতা মহিলা কোথাও কখনো দেখেছেন কি? কোথাকার আর যে দাদাকে বলে তোকে যদি চপ্পল পেটে না করতে পারি আমার সঙ্গীতা নামটা পাল্টে দিস। শুধু নামটাই নয় সঙ্গীতা, আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো পরে শ্বশুর বাড়িতে গেলে তোমার ওই আধুনিক শিক্ষার স্বর মুছে গিয়ে তুমি পবিত্র গীতা হয়ে উঠবে। আমি তোমার সঙ্গে তোমার দেশের বাড়ি যাবো না। আমার মায়ের সামনে, আমার গায়ের সামনে, এমনকি পাড়া প্রতিবেশীর সামনেও তুমি কিন্তু আমার নাম ধরে ডাকবে না। তবে কি বলবো? ও গো, হ্যাঁ গো, শুনছো? মুখে ডাকবে না, চোখে চোখে ডাকবে। সঙ্গীতা, এই মিষ্টি মধুর ব্যাপারটা এ যুগের আধুনিক মেয়েরা অপারেশন করে দিয়েছে বলেই তো আজকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শুধুই শোনা যায় সেপারেশন আর সেপারেশন। আচ্ছা বাবা, আচ্ছা, আমি চেন টেনে এই ঝগড়ার গাড়িটাকে থামিয়ে দিলাম। এবার দয়া করে গঙ্গার ধার থেকে বাড়ি চলো, মাকে দেখতে ভোরের বেলায় আবার গাড়ি ধরতে হবে। আশ্চর্য, তোমার যে তুমি আমাকে শাখা সিঁদুর শাড়ি পরিয়ে তোমাদের ওই গায়ের বাড়িতে নিয়ে যাবে? না গেলে মায়ের কাছে গায়ের কাছে মান রাখবো কেমন করে? ভাইটা যখন মামার বাড়িতে গিয়েছিলেন লেখাপড়া করতে, মা গিয়েছিলেন তীর্থে, আর ঠিক সেই সময় তোমার দাদাই অজিত বাবু জোর করে তোমার সঙ্গে আমার বিয়েটা দিয়ে, আর মা তীর্থ করে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছে। সেই জন্যই বুঝি তুমি শাখা সিঁদুর শাড়ি পরিয়ে আমার দাদার সোসাইটির কাছে তাকে অপমান করাতে চাও? না সঙ্গীতা, না, আমার মায়ের কাছে আমার মায়ের এই কাঁপা কাঁপা হাতে এই চিঠিটা তুমি একবার পড়ে দেখো। মা মুহূর্ত অবস্থাতেই লিখেছেন, না, অসব তাই আপনি চিঠি আমি পড়তে
তুমি ছুঁড়ে ফেলে দিলে সঙ্গীতা? কেন তুমি ছুঁড়ে ফেলে দিলে? কেন? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার গর্ভধারিণীকে কোনোদিন মা বলে ডাকনি? অসভ্যতার পুষ্পদোষে দুষ্ট তুমি। মনে রাখো মাস্টার, আমি কিন্তু এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ের শাখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলেই মনে করি না। তুমি মনে না করলেও আমার সোসাইটির লোকেরা মনে করে। তোমার কথা মতো আমি যদি শাখা সিঁদুর শাড়ি পরি, তাহলে আমাদের সোসাইটির বিউটি কম্পিটিশনে আমি কি পাবো জানো? একটা বড় চিরো। ওকে শাখা সিঁদুর পরাতে যাওয়া গাইয়া হিরো, একবার একবার পেছনের দিকে তাকিয়ে দেখো। একবার তুমি মনে করে দেখো, আজ থেকে মাত্র 2 বছর আগে উপন্যাসের পাণ্ডুলিপি হাতে নিয়ে ওই ফাইন্যান্স থেকে দুয়ারে দুয়ারে তুমি খেয়া করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, বেড়াতাম। তোমার দাদাই অজিতেশ বাবু আমার প্রথম উপন্যাসটা না ছাপলে আমি হয়তো আজ লেখকই হতে পারতাম না। কিন্তু তোমাকে বিয়ে করে আমি তো তার যথেষ্ট মূল্য দিয়েছি। তোমার দাদা আমাকে আমার মায়ের অনুমতিটুকু নেওয়ার খোঁজ দেয়নি। ও সেজন্যই বুঝি শাখা সিঁদুর শাড়ি পরিয়ে আমাকে তুমি আমার দাদার সোসাইটির কাছে থেকে অপমান করাতে চাইছো? না সঙ্গীতা, না, আমি তোমাকে অপমান করতে চাই না। আমি আমার গায়ের মানুষগুলোর কাছে নিজেকে অপমানিত করাতে চাই না। তার কারণ কি জানো? কারণ গ্রাম যে এখনো গ্রামেতেই আছে। তোমাদের এই অসভ্যতার আঠা দিয়ে আঠা সভ্যতার নোংরা ছবি হয়ে যায়নি। তাছাড়া আমার বাবা তো কবে নিরুদ্দেশ হয়ে গেছে, তবু এখনো আমার মা শাখা পরে সিঁদুর পরে। আমার পাড়ার কাকিমা জেঠিমারা আমার মায়ের পায়ে সে আলতা পরিয়ে দিয়ে যায়। আর আমি সেই মায়ের কাছে, সেই গায়ের কাছে এই শাখা সিঁদুর না পড়া বউকে নিয়ে গিয়ে দাঁড়াবো কেমন করে? আমি তোমার স্বামী। আমি স্বামী মানি ভাস্কর, কিন্তু সিঁদুর মানি না। চিরকালের জন্য নয় তো সঙ্গীতা, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো না, দেখো আমি তোমার জন্য শাড়ি, শাখা, সিঁদুর সব নিয়ে এসেছি। তুমি এই কৌটোটা খুলে দেখো, এর মধ্যে আছে সুগন্ধি সিঁদুর। কি সুন্দর এই সিঁদুরের কৌটোটা! কি দারুণ এর সেন্ট! এটা করলে না আমি একেবারে ফেন্ট হয়ে যাবো। সঙ্গীতা, সারা ভাস্কর মুখার্জি, আজ তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো। আমার ছোট ভাই নিশিতকে তোমার শিষ্য বানিয়ে তাকে দিয়ে তুমি আমাকে অপমান করিয়েছো। তাই আমি আমার অপমানের বদলা নিয়ে গেলাম। তোমার দেওয়া সিঁদুরের কৌটোটা এই পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। জীবন এক জংশন, যেন কত ট্রেন করে যাওয়া আসা, বোমা ভাষা কথা কয় পোস্টারে। এই কবিতাটা আমি কাল রাত্রে লিখেছি, আজ সেটা সত্যি হয়ে গেল। কিন্তু আমি কাল সকালে আমার মায়ের সামনে কি আমি দাঁড়াবো কেমন করে? মা যখন আমাকে জিজ্ঞাসা করবেন, খোকা তুই একা এলি, বৌমা এলো না, আমি তখন তার কি উত্তর দেব? মা হার্টের রোগী, কষ্ট পাবেন, হয়তো হার্ট ফেল করবেন। আরে যাবে সারা হারামির বাচ্চা, শালা 1 পয়সার মূল্য নেই, আবার মুখে বড় বড় ফুটুনি। বাজি নচ্ছার কথাকার, বিনে পয়সায় মধু খেতে এসেছে, মধু। আর বলে কি না, ময়নাকে যেমন ভালোবাসি আমি তোকেও ঠিক তেমনি ভালোবাসি, একেবারে সমান ভালোবাসা। আরে জয় সারা, আরে সরে যা। আর তার উত্তরে আমি বলি, হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, এখন
বুঝে গেছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি বাবু ষোলো পেরিয়ে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি বাবু ষোলো পেরিয়ে গেছি হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি টিকিট তবু বলল ভাই এখন বুঝে গেছি হয় আমি ষোলো পেরিয়ে গেছি বাবু ষোলো পেরিয়ে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি বাবু ষোলো পেরিয়ে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি বাবু ষোলো পেরিয়ে গেছি কে এই গঙ্গার ধারে এরকম নোংরা গান কে গাইলো? ও এই মাতাল মেয়েটা। এই যে শোনো, শোনো বাবু আমার ঘরে গেলে লাগবে 100 টাকা আর আমাকে বাইরে নিয়ে গেলে লাগবে 2 দিনে 1000 টাকা। বাইরে নিয়ে গেলে মানে? কি গো বাবু তুমি বেজার হচ্ছ বুঝি? না বাবু আমার একটু বেশি দর, ভালো মাল কিনতে গেলেই তো ভালো টাকা লাগবে গো বাবু। শালা সিগারেটটা টানতে না টানতেই পুড়িয়ে গেল। ও বাবু একটা সিগারেট হবে? সিগারেট? না না, আমি সিগারেট খাই না। মাল খাও? মাল? মাল? হ্যাঁ। ও বাবা মালদার আদমি হয়ে মাল কথার মানেই বুঝলে না? আরে মাল মানে মদ আর মাল মানে মেয়ে মানুষ। বুঝতে পেরেছ? ভদ্রভাবে কথা বলো। সেই তখন থেকে তুমি নোংরা কথা বলেই চলেছো। তোমার নাম কি? গঙ্গা। राम तेरी गंगा मई हो गई पापियों से पाप धोते धोते राम तेरी गंगा मई हो गई पापियों से पाप धोते धोते पापियों से पाप धोते धोते। তুমি মৌচাক গো মৌচাক। ও বাবু তুমি যাবে নাকি আমার ঘরে মধু খেতে, মানে এই গণিকার ঘরে? না, তোমাকে আজ রাত্রে যেতে হবে আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, আর কাল সকালেই যেতে হবে আমার সঙ্গে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? আমার গ্রামের বাড়ি। সেখানে আমার অসুস্থ মা আছে। আমার সঙ্গে সেখানে তোমাকে 2 দিনের জন্য যেতে হবে। আমার বউ সিনে তোমাকে সেখানেই যেতে হবে। এ কি করলে বাবু? একটা গণিকার শিখিতে তুমি সিঁদুর পরিয়ে দিলে বাবু? হ্যাঁ, দিলাম। তাছাড়া আমার যার অন্য কোনো উপায় ছিল না। আমার মায়ের প্রাণ আর আমার গায়ের সম্মান, আরে এই হতভাগ্য লেখক ভাগ করবে না যে মান বাঁচাবার জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেল। আমি আজ থেকে তোমার নাম সঙ্গীতা। আজ থেকে 2 দিনের জন্য তুমি আমার স্ত্রী। সঙ্গীতা? হ্যাঁ, আমার মা 2 দিনের জন্য হবে তোমার শাশুড়ি, আমার ভাই 2 দিনের জন্য হবে তোমার দেওর। আর একটা কথা, তোমার 3 ভাই, তোমার বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজ ভাই নিশিত আর ছোট ভাই সুমিত। ও বাবু আমার শ্বশুর ঠাকুর নেই বুঝি? না, আমার বাবা বহুদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছে। আবার চুকে গেল। সঙ্গীতা, ছি, 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 ছি। ও বাবু তুমি কি বোকা গো, একটু আগেই তো তুমি আমার নাম বললে সঙ্গীতা। হ্যাঁ, সঙ্গীতা। বাবু অনেক খাটুনি বাবু, এখন আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার ওই 1000 টাকায় হবে না বাবু, আমাকে আরো 200 টাকা দিতে হবে বাবু। দেব। তোমাকে 2 দিনের জন্য আমি 1500 টাকায় সময় দেবো। উরি বাবা, আর সকালবেলা শালা কার মুখ দেখে
আমি মুখ দিয়েছিলাম মাইরি। না না, ওই ভাষায় নয়, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ করতে হবে। আমার গায়ের বাইরের লোকেরা যেন বুঝতেই না পারে যে তুমি আমার ভাড়া করা বউ। জি 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 জি। ঠিকই বলেছো বাবু, ঠিকই বলেছো। আমি আমি হচ্ছে তোমার ভাড়া করা বউ, আর তুমি হচ্ছে আমার ধার করা ভাতা। ঝুমকা গিরা রে হায়, ওহো ঝুমকা গিরা রে বাইরে লেকি বাজারে, ঝুমকা গিরা রে বাইরে লেকি বাজারে, ঝুমকা গিরা রে ঝুমকা গিরা ঝুমকা গিরা ঝুমকা গিরা ঝুমকা গিরা হায় হায় হায়, ঝুমকা গিরা রে বাইরে লেকি বাজারে, ঝুমকা গিরা রে। আবার সেই নোংরা করে গান করে। তোমাকে ভদ্র ভাষা শিখতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরে আমার সঙ্গে গানের বাড়িতে যেতে হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, তাহলে চলো যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আমরা মাকে দেখতে বাড়িতে যাবো, তাই তোমাকে এইসব পোশাক আশাক ছেড়ে সিঁদুর নোয়া শাখা শাড়ি এইসব পরতে হবে। বলিস কি রে? না না, শুনেই তো মাথাটা আমার গরম হয়ে গেল। রসকালকে রীতিমতো অপমান করে ওর দেওয়া সিঁদুরের কৌটাটা আমি পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে ওকে একটু টাইট দেওয়া দরকার। তা তুই যা, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে। ভাস্কর ফিরে এলে বাকি কথা হবে। এই বাড়িতে ফিরে আসবার মতন কোনো মুখই নেই। তারপরেও যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে বুঝবো ওই মানুষটার গায়ে মানুষের চামড়া নেই, আছে গন্ডারের চামড়া। বেচারা ভাস্কর আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছে, কিন্তু পয়সার অভাবে ভালো জায়গা পাচ্ছে না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে পাবলিশার্সের দুয়ারে দুয়ারে করে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক সেই সময় আমি ওকে টেক করলাম। ওর উপন্যাস ছাপাবো লোক দেখিয়ে আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে ওর বিয়ে দিলাম। ওর উপন্যাস ছাপালাম, ব্যবসা বাড়ল। কিন্তু আজকাল আদর্শ নিয়ে বড় কচকচি করছিল। আজ সঙ্গীতা ওর আদর্শের খোঁড়াটাও মুখে ভেঙে দিয়ে জয় বলো বাবু, কাজটা কি যদি ভালো করেনি? কি বললে না? আজ সন্ধ্যাবেলায় বাংলার ঘাটে ওই সিঁদুর কৌটাটা পি রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি কিন্তু অন্যায় করেছে দাদাবু। বিখ্যাত প্রকাশক এই অজিত মুখার্জির বোন হিসেবে সঙ্গীতা যা করেছে একদম ঠিক করেছে। এই নারীর চিরন্তন ধর্ম তোমরা তোমাদের এই অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? বলেন না, অতি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকায় প্রকাশ করে এদেশের লক্ষ লক্ষ মেয়েদের তোমরা সর্বনাশ করেছো। আর তোমার মনে সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। শিকারগ্রস্ত যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরাও সব শিক্ষা শিখে তুলে দিয়ে শর্ট প্যান্ট পরা বম্বে ফিল্মের মতো ওই আমির খান আর দেহ পছন্দ দুই চাপড়া টিভি কাস্টের ছবি দেখে যৌবনের লিখানি চমক দিচ্ছে। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বলেন না, তাতে কি এমন ক্ষতি দাদা? মহর্ষি বিগত একদিন অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিলেন। সুমিত, তুই কি একটা কলেজে না গিয়ে ওই বরান্দার তলে সংস্কৃত পড়ছিস? সংস্কৃত না বললেও আমি ওই বরান্দার কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে এই বরান্দার
কাছে যেমন শিক্ষা নিয়েছিস তেমনি ওর কাছে তুই দীক্ষাটাও নিয়ে নে। উপেক্ষার হাসি আর হাসো ঠিকই দাদা, কিন্তু মনে রেখো তোমার রঙিনী বোন সঙ্গীতাকে টোপ করে জামাইবাবুর সাহিত্যের সরবাড়িতে চালাকের জাল তুমি ফেলেছো, সেই জালে কিন্তু একটা মাছও উঠবে না। আরে বুড়ি কাজটা তো দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুটিও না। তোদের জ্ঞানী গুটির কৌটো আর কত নাড়াবি? আমার একটা কথা ছিল সুলাল বাবু, সে বোনকে আশকা দিয়ে তুমি মাথায় তুলেছো, সেই বোনই একদিন তোমার ওই অনেক স্বপ্ন দেখার মুখখানা উড়াবে উড়াবে উড়াবে। পড়েনদা তুমি ঠিক কথাই বলেছো, পড়েনদা তুমি ঠিক কথাই বলেছো। শ্রমিক তোরা জেনে রাখ, ওই লেখক ভাস্কর ব্যানার্জি আমি সহজে ছেড়ে দেব না। এই কেসটা কিন্তু অনেক দূর গড়াবে। দাদা আমার কি মনে হচ্ছে জানো, কি বলছিস তুই? দিদির সিঁদুর কৌটো ফেলে দেওয়া ঘটনাকে কেন্দ্র করে এই ঘরে ঘরে একটা করে স্ক্যান্ডেল ছড়াবে, স্ক্যান্ডেল। স্যান্ডেল চড়াবে, পিসি স্যান্ডেলের রং ততই বদলাবে। হাই ডিভো, হাই ড্যাডি, কথাটা আমি ঠিক বলিনি? কিন্তু ঠিকই বলেছে রেডিও, সিস্টেম কল করে দেওয়ালে ব্যাটারিতে চলা ঘড়ির কাঁটার মতো এই বয়সে টিক টিক করে বেশ চলতেই শিখেছিস। কেন চলবে না তুমি? কেন চলবে না? আমারই ছেলে। ইয়েস, নিশ্চয় করি। ইংলিশ মিডিয়াম পড়া আধুনিক হিরো, এখন থেকে এত নিচে নেমে পড়লে পরে যার উপরে ওটা সিঁড়ি খুঁজে পাবি না। প্রদীপ, তুই কি ভুলে গেছিস? ওই নিউ আমার ছেলে। তুমিও কি ভুলে গেছো দাদা? তুমি তোমাদের ভাইপো এই জন্যই পিসি তোমাকে আর মেয়েটাকে একদম দেখতে পারে কি না। করে পারবে, কি করে পারবে? তোর পিসি যেমন এই দাদার আজকেরায় বিলিতি সেন্টার শিশু হয়ে বসে আছে। ড্যাডি, হ্যাঁ? ওটার ব্যাচটা এখন থেকে ওল। তোর মাম্মি কি বলে জানিস? তোর মাম্মি বলে তার দুধ এমন নাকি পিওর গোল্ড। আমি তোমাকে অনেক আগে বলেছি, লেখার খেয়ালের কলেস্ট্রোজে দিদিকে সবজি বানিয়ে রেখে ওই ভাস্কর জামাইবাবুকে বোর্ড আপ করতে চাইলেও আমাদের আমাদের এই একমাত্র ভাইপোকে তুমি তোমার কামনা রাখছো রঙিন কুকুরের মতো উড়িয়ে দিও না দাদা। কি বললি idiot? ও মাই গড ড্যাডি, ডোন্ট বি সিলি। ইমিডিয়েট একটা কোর্স দিচ্ছি, আমি আর ছোট নই। Yes, yes. তাই নাকি? হ্যাঁ, কি করে চুল ঠিক করতে হবে, গার্লফ্রেন্ডের সঙ্গে মিশতে গেলে নিচে কি করে চেকআপ করতে হবে, ঠিক আছে? রোমিও রোমিও, ও আরো একটা রোমিও। রাস্তা দিয়ে কোনো সুন্দরী যুবতী নিয়ে গেলে এই এদের মতো ছেলেরা ওদের টিক্স করবে, টিক্স। তারপর অস্ত্রিং ব্যবহার করে ওদের উত্তপ্ত করবে। তারপর একদিন জলাপনের হাতে ধোলাই খেয়ে ওই চোর রাস্তায় মরে পড়ে থাকে। ওকে আমি টানতে টানতে আমার বৌদির কাছে নিয়ে যাবো। আমি আমার ঘরে নিয়ে যাবো। এটা আমার আগামী উপন্যাসে সুন্দর একটা প্রচ্ছদ পট। এদিকে এদিকে যে আমার কি হচ্ছে? আবার ওই রকম ভাবে বসে ঠিক করে চলো। তোর শালা কিছুই বোঝা না জানা যাচ্ছি। তাহলে দেখো না, ওই যে তোমাদের ভদ্র ঘরের বউগুলো কেমন করে আমাদের থেকে বেশি কোমর দুলিয়ে চলে। আমার লেখা তো সেই অবক্ষয়ের বিরুদ্ধেই। আমি আজকের সমাজের রামমোহন বিদ্যাসাগর ও তাদের শিক্ষাকে আমি ফিরিয়ে আনতে চাই। আমি মানুষের মন থেকে বনকে উপড়ে ফেলে শোনাতে চাই তপবনের বেদধ্বনি। তুমি আমার সাথে ভদ্রভাবে আমার গ্রামের বাড়িতে চলো, কারণ আমার গ্রামের বাড়ির লোকেরা যেন বুঝতেই না পারে যে তুমি আমার ভাড়া করা বউ। ও, আমি তোমার ভাড়া করা বউ? ঠিক আছে বাবু, ঠিক আছে, চলো।
বাড়িতে যেতে গেলে তো আমায় ঘোমটা দিতে হবে, কিন্তু কেমন করে ঘোমটা দেবো তুমি আমায় একটু দেখিয়ে দাও না বাবু। এইরকম করে ঘোমটা দেবে। ঠিক আছে চলো এবার যাই আমরা। হ্যাঁ চলো, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। ঠিক আছে। ও বাবু, ও মায়েরা, ও বোনেরা, তোমরা সবাই দেখো আমি না এই স্বামীর ঘর করতে যাচ্ছি গো, ভাড়া করা স্বামীর ঘর। দেখো বাবু, আমি কিন্তু ফিরে এসে আমার অসুস্থ শাশুড়ি আর আমার দেওর কেমন আছে আমি তোমাদের সব কিছু বলবো। আসি গো বাবু, চলি তাহলে। চলো। আরে শালা, আমি তো একেবারে কি সুন্দর বউ বনে গেছি। না, এসব বলে চলবে না তো। তাহলে বলি, এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধর হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এটা তো বুঝে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না, তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, এ প্রাণ বুঝি যায় রে, এ প্রাণ বুঝি যায় রে। এই অসভ্য মেয়েটা, সারা রাত ধরে তোমায় আমি ভদ্র হতে শেখালাম, আর সেই তুমি কিনা অসভ্যের মতো নাচ গান করছো। দেখো বাবু, সব সময় অশুভ অশুভ করো না। তুমি তো লেখক, তুমি তো কত কিছু জানো বাবু। একটা মেয়ে কি এত সহজে বদলাতে পারে বলো? হ্যাঁ তা ঠিক, কিন্তু কিন্তু তো তোমাকে তো বউ সেজে আমার মায়ের কাছে যেতে হবে। দেখো বাবু, আমি ওসব বউটাও হতে পারবো না। ওসব অভ্যাস কিন্তু আমার নেই। আমি শালা খারাপ পাড়ার মেয়ে, খারাপ পাড়ায় থাকি। আমি কিন্তু ওই বাবুদের দামি দামি মাল নানে ওই মাল খাই। আর নেশার ঘরে ভোরবেলা ওদের আমি বিদায় করার সময় হাতে কড় করে নোট গুনে তারপরে যখন ওরা চলে যায় তখন আমি ডান হাতে বাঁশি ফুলের মালা মাথার মধ্যে জড়িয়ে নিয়ে ওদের আমি বলি, আবে চল শালা। তখন ওরা বলে, কি বললি? আমি তখন বলি যে কি বলবো সেই ওদেরকে তখন দেখি আমি চোখ মেরে কে উঠি, লেকে পেলা পেলা प्यार भर के आंखों में कुमार, लेके पहला पहला प्यार भर के आंखों में कुमार, से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार भर के आंखों में कुमार, जादू से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार। মাত্র দুদিনের জন্য তুমি তোমার আবার জীবনটাকে ভুলে যাও গঙ্গা। আমার গ্রামের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে সেখানে ফিরে যাবে, আবার যা খুশি তাই করবে, আমি দেখতে যাব না। বাবু, একদিনে এতদিনের একটা খারাপ মেয়ে কি পাল্টাতে পারে বাবু? পাল্টাতেই হবে, পাল্টাতেই হবে। ঠিক আছে বাবু, আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো, তুমি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখো। আমি তো একেবারে সত্যিকারের বউ বনে গেছি। বউরা কি কেউ ওই রকম ভাবে শাড়ি পরে? ঠিক করে পড়ো। এবার তুমি একটু দেখিয়ে দাও না বাবু। এরকম করে পায়ের পাতা পর্যন্ত ঢাকা দিয়ে শাড়ি পরবে। ও বাবু, এবার দেখো ঠিক হয়েছে নাকি
সুন্দর হয়েছে। তোমার খুব সুন্দর হয়েছে। কপাল পোড়া আমি একজনা জনমে দুঃখী কপাল পোড়া আমি একজনা জনমে দুঃখী কপাল পোড়া আমি একজনা আমার চোখে চোখে জনম গেল চোখে চোখে জনম গেল চোখে দেখা পাইলাম রে জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা না না, আজ আমি আর কারো কথা শুনবো না। না না, তুই এভাবে আমাদের জমি দিতে পারিস না। পাণ্ডুর সাথে আজ আমাদের খেলা, তোরা তো আজকে হারিয়ে যে করে আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না রে শুভেন্দু? আর তাছাড়াও তুই কেন বুঝতে পারছিস না? আজ দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীর খারাপ। এই অবস্থায় দাদা যদি এসে দেখে আমি বাড়িতে নেই, তাহলে দাদা আমাকে একবারে ফুটবল বানিয়ে ছেড়ে দেবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালাম? তুই কার্তিকদাকে বল আজকের ম্যাচটা যা হোক করে ম্যানেজ করে নিতে। এরপরে সবকটা ম্যাচ আমি খেলবো। ঠিক আছে, তাই বলবো। জিতে ফিরবি? ও শিওর। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ডিয়ার। বাবা, অনেক কষ্টে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। এর পরের বারে বৌদি এলে আর ম্যাচ বাতিল করবো না। বৌদির সামনে নতজানু হয়ে বলবো, হে দেবী সাহস দাও যেন আজকের ম্যাচটা আমি হ্যাট্রিক করতে পারি। এই রে, মাকে ওষুধটা দিয়ে আসতে তো ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে শুনে মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তাও বড় সুস্থ হয়ে আজ আজ আমার দিনটা কি বলতো? আজ বৌমাকে নিয়ে ভাস্কর এই প্রথম গায়ের বাড়িতে আসবে। তা বলে আনন্দে তুমি ধুতি হারিয়ে ফেলো না মা। মনে রেখো তোমার হাতের অসুখ। সে গেল আমার আছে, সে গেল আমার আছে। তাছাড়া ডাক্তার বলেছে হার্টের অসুখ বড় খারাপ অসুখ। এই ভালো এই মন্দ। তা হ্যাঁ হ্যাঁ রে অমর, আমার লেখা চিঠিটা ডাক বাক্সে ফেলেছিস তো? কেন বলো তো মা? তোমার কি সন্দেহ হচ্ছে? আরে না 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 না, তা হচ্ছে না। তবে ঠিক মতো চিঠিটা গেলে ভাস্কর আমার দুদিন আগেই গায়ে বাড়ি চলে আসে। এখন পোস্ট অফিসে ছিলি, বোধহয় কাল চিঠিটা পেয়েছে। মা, চুপ করে আছো কেন? কথা বলো। কি ভাবছো? আজ আজ যদি তোর বাবা থাকতো, মানুষটা ছেলে বউকে দেখে কত আনন্দই না পেত। 10 বছর আগে কোথায় যে চলে গেল আর সে ফিরে এলো না। আবার তুমি বাবার কথা মনে করে কাঁদছো মা? তুমিই তো বলেছো তোর বাবা একদিন ঠিক ফিরে আসবে। সেই আশাতেই তো আজ আজ 10 বছর ধরে সিঁথিতে সিঁদুর পড়ছি, হাতে পড়ছি শাখা লোহা। এই অবস্থায় কাঁদতে থাকলে মায়ের হাটের অসুখটা বেড়ে যেতে পারে। ডাক্তার বাবুর কথা মতো যে করেই হোক মাকে সুস্থ রাখতে হবে। আচ্ছা মা, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না আমার বৌদিকে? দুজনকেই ভালোবাসবো সমান সমান। না না, আমাকে একটু বেশি ভালোবাসতে হবে। আচ্ছা রে বাবা, আচ্ছা তাই বাসবো। এখন বল, আচ্ছা বৌমা আমার দেখতে কেমন হবে তুই বল দেখি? মাকে নিয়ে একটু মজা করি। কেমন আবার হবে? ওই কালো পেদিনের মতো? না 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 না, কখনো না। বৌমার রং হবে দুধে আলতাই গোলা।
বলতো বাবামণি বলতো আমার বৌমা কেমন হবে বল। তোমার বৌমা কেমন দেখতে হবে? হ্যাঁ কেমন দেখতে হবে বল। বলি? বল বাবা বল। রাঙা পাদু খানিমা রাঙা পাদু রাঙা পাদু খানিমা ও শিশিরে জগাছে পারবো করে দেহে বারো মাসে 13 পারবো করবে হেসে হেসে 12 মাসে 13 পারবো করবে হেসে হেসে আপনারা না পারো খানিমা ও শিশিরে জানাছে তুমি কেমন আছো? আজ একটু ভালো আছি বাবা, ভালো আছি, কিন্তু আমি ভালো নেই দাদা। কেন রে পাগলা? আমার মন আবার কি হয়েছে? আমার মন খারাপ। কেন? তুমি একা এলে বৌদিকে নিয়ে এলে না? মানে তোর বৌদি ভাস্কর বড় লোকের মেয়েকে বউ করে দিচ্ছিস বলে আমার বৌমা বুঝি গরিব শাশুড়িকে দেখতে এলো না। মা, মা গো, তুমি এমন করছো কেন মা? তোমার বৌমা তো এসেছে। হ্যাঁ বৌমা এসেছে? হ্যাঁ গো মা, হ্যাঁ বৌমা এসেছে? হ্যাঁ মা এসেছে। সত্যি বলছিস? ওরে ওরে ওমনি শিখি ওই শিবুর দোকান থেকে 1 কেজি রসগোল্লা নিয়ে আয়, আমার বৌমাকে তো মিষ্টি মুখ করাতে হবে। মিষ্টি মুখ নয়, এই মিষ্টি খবরটা বাজারে গেজেট করে দিয়ে আসো। যাবো দাদা, তাড়াতাড়ি যা। হয়ে গেছি গো, হয়ে গেছি, সব হয়ে গেছি। বাবা কত ছিড়ি। এই সঙ্গীতা, এ আমার মা, আমার মাকে প্রণাম করুন। মা আপনি কেমন আছেন মা? ভালো আছি বৌমা, ভালো আছি। এসো এসো আমার লক্ষ্মী মা, এসো। এই মরেছে, আমি তো লক্ষ্মী টক্ষ্মী নই, আমি গঙ্গা। তুমি তোমার ভালো নামটা বলো। গঙ্গা তো তোমার ডাক নাম। ও হ্যাঁ হ্যাঁ, আমার ভালো নাম সঙ্গীতা। সঙ্গীতা, এর নাম অমর, এ হচ্ছে তোমার দেওর। ও তুমি তুমি কি মিষ্টি গো ঠাকুরপো। আর এটা তুমি অনেক আমি তো ভালো মেয়ে নই, আমি খারাপ মেয়ে। না মানে অমর, তোর বৌদি খুব বড় লোকের মেয়ে তো, তাছাড়া ওদের মাথায় ঘোমটা দেওয়ার চলন নেই, তাই হয়তো। আমাকে আমাকে ক্ষমা করে দিন মা, আমি খারাপ মেয়ে নই, আমি ভালো মেয়ে।
পাগলি কোথাকার। হাসছিস কেন রে অমর, হাসছিস কেন? আরে ওদের সোসাইটিতে বললাম ওরকম ঘোমটা দেওয়ার চলন নেই। তাই বুঝি মায়ের সামনে ওরকম কলা বইয়ের মতো দাঁড়িয়ে পড়লে বৌদি? থাম তুই, তুই থাম, আমি বৌমার মুখ দেখবো। বৌমা তোমার হাতটা দাও তো। বৌমা, সোনা দিয়ে তোমার মুখ দেখলাম, তুমি যেন লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামীর সংসার করো, কেমন? ও বাবু, এ দুটো তাহলে আমার হয়ে গেল। মার ভাইয়ের সামনে আমাকে বাবু বলে ডেকো না। গ্রামের কোনো বউ তাদের স্বামীকে বাবু বলে ডাকে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো আগে জানতাম না। একটু একটু করে তোমাকে সব শিখিয়ে দেবো বৌমা। কিন্তু কিন্তু বাবুর সঙ্গে আমার তো মাত্র 2 দিনের চুক্তি। কি বললে? সঙ্গীতা, তুমি তো শেষ পর্যন্ত আমাকে পাগল করে দেবে। বৌমা ভাস্কর, বৌমা আচ্ছা বলো তো, তোর চেয়ে বৌমা অনেক বয়সে ছোট। বৌমা বলো তো, তোমরা ক ভাই? আমরা 3 ভাই বোন মা। নাম বলবো? না না না, নাম বলতে হবে না মা, নাম বলতে হবে। ভাস্কর, আমার পাশে এসে বস বাবা। কেন মা? তোর এই বিয়েটা এই হতভাগিনী মায়ের সামনে হয়নি, তাই আমি বৌমাকে বরণ করে ঘরে তুলব। আয় বাবা, আয় আমার কাছে আয়। আমার কিন্তু কেন? দেখ দেখ, মায়ের কথায় অগ্রাহ্য করতে নেই। দে বাবা, দে তোর হাতটা দে। বৌমা, তোমার হাতটা দাও তো। দাও। আমি তোদেরকে মিলন করে দিলাম। আমার ছেলে বউকে দেখতে ওরা একদিন আমাকে বলেছিল আমার ছেলে তার বউকে নাকি গায়ের বাড়িতে নিয়ে আসবে না। তাই আজ আমি ওদের শুনিয়ে শুনিয়ে বলছি, এই যে তোমরা তো একদিন বলেছিলে আমার ছেলে তার বউকে নিয়ে গায়ের বাড়িতে ফিরবে না, তাই বলছি ও দিদিরা, ও বউ মায়েরা, তোমরা সবাই মিলে উড়ু দাও গো, উড়ু দাও। আমি আমার ছেলে বউকে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমার আমার জীবনে সুখের শুরু আছে। দোকানটা যেভাবে চালু হয়েছে, ওই দোকান থেকে আমি বাড়ি বানাবো, জায়গা কিনবো, আর ময়না তো বাবু তাই সেই সঙ্গে শাড়ির উপর শাড়ি কিনে তোমার আলমারিটা সব ভরিয়ে দেবো। তুমি সত্যি বলছো? একদম সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমনও মাধবী আসেনি তো আগে, এমনও মাধবী আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। এখন চলেন আমার সাথে আমার সাহেবের কাছে। মুখার্জি সাহেব, মিস্টার অনিল মুখার্জি। हाँ हाँ मुखर्जी साहब, अपनी उनको पसंद है क्या? हाँ जरूर जरूर पसंद करिए। अपनी मुखर्जी साहब जगह तो खुलिया थी क्या? खुलिया थी। সে তো অনেকদিন খুলে আছে দোকান।
কার হুকুমে করিয়াছেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? এই অবাঙালি হয়ে বাঙালিকে চোখ রাখাচ্ছ। এত সাহস তোমার? দেখো এটা পশ্চিম বাংলা। আরে বাবু সাহেব, খেয়াল करिए देखिएছেন এই বাঙাল দেশ আর कितना दिन বাঙালি आदमी के लिए থাকবে। কি বলবে? এ ডাম্পি ট্রেন কথাটা ঠিক বলিয়েছেন। ডাম্পি ট্রেন? हाँ हाँ, हमारा नाम डम्पी ट्रेन। पहले पॉकेट वाला काम करता, उसके बाद मुखर्जी साहब से नकली बन गया। नौकरी? हाँ हाँ नकली, मानुष खून का नकली, बस्तियां और दुकान लूट कर नकली, और अपना बीबीर मतन खूबसूरत लड़की आमदनी कर नकली। না না, তুমি একটু ওর সাথে গিয়ে মুখার্জি বাবুর সঙ্গে দেখা করে এসো। না না, আমি যাবো না। তবে আপনার বিবি কাই खूबसूरत बीबी के लिए যেতে হবে কা? তুমি আর দেরি করো না, তুমি একটু ওর সাথে গিয়ে ওই মুখার্জি বাবুর সঙ্গে দেখা করে এসো। মা, কি সুন্দর সমাজ আমাদের, কি চমৎকার শিক্ষা আমাদের। না না, আমি যাবো না। আমার এই এক কথা সার্টিফিকেট বলছে তুমি যেও না, যেও না, যেও না। अच्छा ठीक है, আপনি যাবে কি যাবে না এটা আখেরে বোঝা যাবে। মালুম হচ্ছে খারাপ হয়ে গেছে আপনার মাথার ব্যাং, लेकिन याद रखবেন আমার নাম দিয়েছে ডাম্পি ট্রেন। তুমি গেলে না? না, আমি যাবো না, কোনোদিন যাবো না। দেখা যাক আর শক্তি বেশি। আমার এই সার্টিফিকেটে নাকের মিস্টার মুখার্জি। তোমার মুখে শুনেও সে দাদার সঙ্গে দেখা করতে আর পেরো না। কি নাম সেই রাস্কেলটার? ম্যাম সাহেব, ওর নাম আছে স্বপন ব্যানার্জি। ভাই ব্যানার্জি শব্দ নেই, আপনি ঠিক বলেছেন ম্যাম সাহেব। इसलिए আপনি मुझे ব্যানার্জি টাইটেলটা বদলে দিয়ে মুখার্জি টাইটেল লাগিয়ে নিয়েছেন। না না না, শুধু টাইটেল বাতিল করেই নয়, আমি ওই ভাস্করের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না। लेकिन আপনি সাক্ষী করিয়ে দেওটা সাক্ষী রাখিয়ে আপনার সাথে তো আপনার স্বামীর শাদী হয়েছিল ম্যাম সাহেব। বারবার উল্টোপাল্টা কথা বলবে না। ম্যাম সাহেব, আমার কথাটা আপনি ঘুরিয়ে দিচ্ছেন ঠিকই, लेकिन আপনি কি পারবেন আপনার দিলের মোহাম্মতটাকে ঘুমাইয়ে দিতে? আপনি আর বড়া সাহেব যে পথে পাও বাড়িয়েছেন, আমি সে পথটাকে মেনে নিতে পারছি না। কি করে পারবো ম্যাম সাহেব? আমার এই দিলের ভেতরটায় একটা মোহাব্বত তো আছে, একটা প্যার তো আছে। प्यार मोहब्बत কি বলছো ডাক্তারজি? हाँ मैम साहब, देश में हमारी बीवी अच्छी और 10 बरस का तो बच्चा भी अच्छी। हमारी बीवी रोज हमारे मंगल के लिए मांग में सिंदूर पड़ी, জানতে बच्चा के कोले लिए हमार कथा सुनाई हमारी बीवी। हमें कलकत्ता से छवि देखी। জানতে एखान से हमार देश बहुत दूर अच्छे मैम साहब, लेकिन एखान से हम देखते पाई हमारे बीवी का मान में
জল করছে बहुत पवित्र सिंदूर। সিঁদুর 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 নারী জীবনের একমাত্র দুর্লভ বস্তু ওই সিঁদুর। না না না, আমি সব সিঁদুর সিঁদুর মানি না। আমি এই বয়সে সিঁদুর পরে বাচ্চার জন্ম দিয়ে আমার যৌবনের গ্ল্যামারকে লস করতে চাই না। আমি চাই নিজেকে চিরকাল যৌবনের বন্যায় ভাসিয়ে নিতে। আমার এই শহরের আকাশ ভেঙে আজ বৃষ্টি নেমেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার সাথে একটু ভিজবে? আমার কল্পনাতে তোমার ওই শুভ্র শরীর, আমার অতিক্ত দৃষ্টি, চলো না এক হয়ে মিশে যায় দুজনে। ওই দেখো সূর্যের আলো ফিকে হয়ে গেছে, এখনো বিবর্ণ বিষণ্ণ বেলা। ওই তো দূরে দাঁড়িয়ে আছে যৌবন বন্যায় উদ্ভাসিত ডাগর মেয়েটা। ভিজে যাওয়া তার কাপড় ভেদ করে বেরিয়ে আসছে সদ্য ভিজে যাওয়া লাউ ডগার মতো যৌবন। ইস, আপনার হাসির কি গভীরতা! কারণ আমি যে সাগর, শুধু সাগর না মহাসাগর? মহাসাগর। তারপর মহাসাগর, প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। সেখানে তো সব সময় ঝড়, আই মিন সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামা। মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি। ভেরি গুড। ওই ভাস্করের চেয়েও আধুনিক সাহিত্যে তোমার অনেক বেশি জ্ঞান। আমি কি স্বপ্ন দেখলাম মিসেস ব্যানার্জি? না না না, আমি এখন মিসেস ব্যানার্জি নই। ওই মিসেসটা কেটে দিয়ে আমি হয়ে গেছি মিস। আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলের শীষ। সাগর, সাগর, তুমি কি ভর্তি করে দিতে পারো না? তোমার আধুনিক সাহিত্য দিয়ে এই যুগের ছেলে মেয়েদের কামনা কালচারের টিপস। তবে তুমিও শুনে রাখো মিস মুখার্জি, উলঙ্গতার ফিস ফ্রাই আর শর্টকাট পোশাকের ব্রেস কাটলে আমাকে কিসমিসের মতো এই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মিস্টার মুখার্জি আমাকে সে কথাই বলেছে। তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। ইস, আগে যদি আমার তোমার সাথে আগে দেখা হতো। এবার দেখা হবে। কখন? যখন তখন বিভিন্ন আধুনিক সাহিত্যের মাজলিসে। আহা, যেন এক বিন্দু শিশির পড়লো একটি ধানের শীষে। শোনো শোনো, আজ কেন মনে করে কথা কেন গান হয়ে যায়। শোনো শোনো, আজ কেন মনে করে কথা কেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলো ভুল হয়ে আজও ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলো ভুল হয়ে ঘুম থেকে জেগেছে। সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মন করে কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো, আজ কেন মন করে কথা যেন গান হয়ে যায়। আমি ঠিক সময় এসে পড়েছি। এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাঁড়ি পাল্লা দিয়ে তোদের এই রঙের আগে মেটে মারবো।
আরে নোংরামি কোথায় দেখলেন নিশিতবাবু? আরে এটা তো হচ্ছে আমাদের সাহিত্যের সেক্স। চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য কাঁদতে কাঁদতে দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক পয়সা আর ওকে। নিশিতবাবু, আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স। গুড মর্নিং মিস্টার মুখার্জি। আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? মাথাটা খারাপ হয়ে গেছে। নইলে আমাকে তুই মিস্টার মুখার্জি বলে সম্বোধন করিস। ঠিকই তো বলছি, তোর কাজকর্ম দেখে তোকে তো পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয় আধখানা। এক কাজ কর দিদি, বব মার্কেটের টপ ড্যান্সার ওই মাইকেল জ্যাকসনের মতো হরমোন চেঞ্জ করে 6 মাস পুরুষ আর 6 মাস মহিলা হতে চেষ্টা কর। আর তুই কি জানিস, তুই আমার দাদার খামখেয়ালির জুতো পরিষ্কার করা সুন্দর একটা পুরুষ। তবে আমি কি তোর ওই গুরুদেব ভাস্কর ব্যানার্জির হাতে ব্যাংকেটের সাহিত্য বোনার পুরুষ হয়ে থাকবো? পুরুষ তুই হাসছিস না রে দিদি, তুই হাসছিস না, তুই কাঁদছিস। জামাই বাবুর উপর প্রচন্ড অভিমানে তুই তোর জীবনটাকে নিয়ে ছিনে মিলে ফেলছিস। তুই বাজে বকছিস। কেন রে দিদি, কেন কেন তুই ভুল করতে বলছিস? আমি তোর পায়ে ধরে বলছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। জামাই বাবুর সব অপমান আমি নিজে মাথায় পেতে নেবো। শুধু মেজে জামাইবাবু তোমার সঙ্গে যাবে না, আমিও তোমার সঙ্গে যাবো। কেন যাবো না দাদাবাবু, কেন যাবো না? আমি তোমার বাবার আমল থেকে এই বাড়িতে কাজ করছি। কর্তাবাবু আমাকে নিজের ছেলের মতন ভালোবাসে, তাই সেই ছেলেবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে তোমাদের নিজের ভাই বোনের চোখে দেখে ফেলেছি। তাই আমি দাদার অধিকার নিয়ে বলছি, আমি নিজে গিয়ে ওই জামাইবাবুর কাছে ওই দিদি ভাইকে পৌঁছে দিয়ে আসবো। আমার যদি লাইলা মজনুর কথা মনে থাকে, যদি লাইলা মজনুর কথা মনে থাকে, যদি স্মরণে আসে মরণের পর মৃত্যু সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিল ওই সতী সাবিত্রী। আমি আর অভিমান করিস না দিদি, আর অভিমান করিস না। তোমার দাদার হাতে তুমি তোমার স্বামীর কাছে ফিরে চলো। কিন্তু সে যদি আমাকে তিরস্কার করে? আদর্শ স্বামীর তিরস্কার তো নারী জীবনে পুরস্কার। কিন্তু না দিদি ভাই, না, কোনো কিছু নয়। এই দেখো দিদি ভাই, এই দেখো আমি তোমার জন্য একখানে শাড়ি নিয়ে শাড়ি নয়, এই দেখো তোমার জন্য সিঁদুর কৌটো নিয়ে। আমার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা গ্রাউন্ড বেরিয়ে যাবো। তোমরা বেরিয়ে না গেলে এই দাদার অফিসের কাজগুলো দিদি কমপ্লিট করবে কি করে? পরান্দা বড় দুঃস্বপ্ন। কি করবো বলো পরান্দা? আমার এই প্রতিবাদ করার কণ্ঠটা অকিছু করার জন্য দাদা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তুই খেলি কেন রে হতভাগা? না খেলে আমি জানি তো কি করে শিখবো রে মেজদা? কারেক্ট না হলে কারেন্ট খাওয়া মানুষের মতো আমার সেই সুন্দর ক্যারেক্টারটাকে দুমড়িয়ে মুছড়ে কদাকার করতে পারতাম কি? দাদার হুকুমে একটু আগে তোর কাছে পাঠিয়ে দিতে পারতাম কি সেই ব্যভিচারের লেখক সাগর রায়কে? আমি কি করবো রে মেজদা, আমি কি করবো? আমি তো উত্তর আকাশে ধ্রুব তারা হতে চেয়েছিলাম, কিন্তু দাদা আমাকে বানিয়ে দিল টিমটিমে চোনা পোকা। বাধা দেবার কেউ নেই,
অর্থনীতির লোভে করে বাধা পড়ে গেছে আমাদের এই প্রতিভা। ফিরিয়ে নেবে সমস্ত শিক্ষা। তুই আমাকে চরিত্রহীনতার শিক্ষা দে, শিক্ষা বাবু। তাহলে তোমার কাছে আমি একটু বিষ চাইছি পরান্দা। তুমি যেমন করে হোক, যেখান থেকে হোক, আমাকে একটু বিষ এনে দাও। নাহলে কি করে সহ্য করবো তোমার এই দিদির ব্যবচার, ভাইয়ের মাতলামি, আর পয়সার জন্য দাদার সেই নোংরামি। বাবু তুমি কিছু করবে না? বাবা হয়ে গেছো পরান্দা, বাবা হয়ে আপনি দেখুন, আপনারা দেখুন আধুনিকতার কি বন্ধনামি। ভয় নেই নিশ্চিত, ভয় নেই। তোমার দাদাই মিস্টার মুখার্জি তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিল। তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, ওই অসভ্য লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা কি তপবনের ছোঁয়া না অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো, ওয়া ওয়া। তুমি কোথা থেকে আসছো? পন্ডিচেরি না গোয়া? আমার সাহিত্য চাষের সব ধানই তো কবেই হয়ে গেছে রোয়া। ইস, দেখে মনে হচ্ছে একেবারে তুলসী পাতায় ধোয়া। আমার মনের আলমারিতে তো এখনো তোলা আছে শাখা, সিঁদুর, নোয়া। দাদা, দাদা, এই অসভ্য লোকটাকে বলে দাও তো আমি কোনোদিনই হতে চাইনি কমলা লেবুর কুয়া। আমিও হতে পারতাম ভীষণ বেপরোয়া, যদি এই মুহূর্তে পাওয়া যেত যে মা। বাহ বাহ, শিক্ষা আজ ছেলের হাতের মোয়া। পরান্দা, শুধু তাই নয় পরান্দা, শুধু তাই নয়, মানুষের সমিতি আজ দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন নিজেকে জড়াতেই পারেনি, তাকে তো ফেরাবার কোনো প্রশ্নই ওঠে না। মনে হচ্ছে সবদিন তোমার খাবারই জোটে না। প্রকৃতির আবহাওয়া বিষাক্ত হয়ে গেলেও প্রয়োজনীয় বাতাসটুকু নিয়ে ফুলগুলো কি ফোটে না? দাদা, আজকাল আর বোধহয় সূর্য পূব দিকে ওঠে না। বলি ও পরান্দা, বলি কাদের যেন বুক ফাটে তবু মুখ ফোটে না। এত সাহস তোমার! সামান্য একটা গাইয়া লেখক হয়ে আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে এই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করো! কোন সাহসে? আরে সেট নাও, বেরিয়ে যাও। কিন্তু এমনি এমনি আমি যাই কেমন করে? আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। আপনার মনের মধ্যে একটা পাথরের ঢিপিকে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে আসিনি। আমি এসেছি আপনার কাছে রেখে যাওয়া আমার সেই পাণ্ডুলিপিটাকে ফিরিয়ে নিয়ে যেতে। পাণ্ডুলিপিটা ছিঁড়ে কুচি কুচি করে ওই নর্দমায় ফেলে দিয়েছে। এত সাহস আপনি পেলেন কোথা থেকে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে তাদের করম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহী দুঃস্বপ্নকে ভেঙে ছিন্ন ভিন্ন করে দিতে? কুকুর, তোর পাণ্ডুলিপির বদলে তুই নিয়ে যা আমার এই চক্কর। পচা কাদা খেটে কোনো লাভ নেই রে ভাই। পচা কাদা খেটে কোনো লাভ নেই। জামাই বাবু, দুঃখ করো না পরান্দা, আমাকে দুঃখ করো না পরান্দা, আমাকে আমাকে একটু সময় দাও। আমি যাওয়ার আগে
এই মিস্টার মুখার্জিকে আমি আমার শেষ কথাটা বলে যাই। কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল, একটা বই আর একটা বউ। ওই দুটো জিনিসই আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের উপর সুদ খাটান। তাই যাওয়ার সময় এই গেও লেখক আপনাকে একটা মাত্র কথা বলে যেতে চাই, আপনি অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন, কারণ আমি আপনার পায়ের চপ্পল চাই। আপনার মুখে মেরে দেখি কি সুন্দর মানায় আপনার এই মুখটা। মানায় না, মানুষের মুখে একদম চপ্পল মানায় না। মা গো মা, লেখক বাবুর কি লেখা চিরি। আবার আমার কথাটা শুনে অমনি বাবু রাগ হয়ে গেল, হলো তো বয়েই গেল। আমি কি ওর সাত পাখি বাঁধা বলবো নাকি যে আমাকে ওর কথা সব শুনতে হবে? কালই আমি এই বাবুর ফ্ল্যাট ছেড়ে আমি চলে যাব। তার থেকে বরং ওখানে গিয়ে আমাকে কেমন করে সেই আগের জন্মে সেই নাচ গান প্র্যাকটিস করতে হবে, বরং সেগুলো একটু আমি ভালো করে প্র্যাকটিস করে নি। না কি বলেন বাবু? নগর আমার, নগর আমার, হই হই, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, কাগজ করে সোনায় সোহাগ মারতে দিল না, না, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, কাগজ করে সোনায় সোহাগ মারতে দিল না, না, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না। কাঁচা বয়স দেখে আমার জীবন ফুটি ধরে, কাচমচম করে আমার একলা সুতি ঘরে, কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স, হায় রে কাঁচা বয়স দেখে আমার জীবন ফুটি ধরে, কাচমচম করে আমার একলা সুতি ঘরে, ফুলের ওপর ভোমরাটা বসতে দিল না, না, নগর আমার কাঁচা পিড়ি পাকতে দিল না, নগর আমার কাঁচা। হ্যাঁ? বলে এই সন্ধেবেলায় কিরকম ধরনের নাচ গান করছো? ছি 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 ছি। এই বলো, বুড়িটা যে ঠিক সময় চলে আসবে বুঝতেই পারিনি। কি হলো বাচ্চা, কথার উত্তর দিচ্ছ না যে? ও মা, মা গো, আমার ভুল হয়ে গেছে মা। বলি বড়লোকের মেয়ে বলে কি তুমি কিছুই শেখোনি? বলি তোমার মা না হয় মারা গেছে, কিন্তু তোমার বৌদি তো আছে, সে কি ননদকে কিছু শেখায়নি? বলি এটা না, শোনো, আমি পুজো দিয়ে এসেছি তোমার যাতে মাথাটা ভালো হয়। হ্যাঁ, মা কালীর কাছে মানত করে এসেছি, আর আসবার সময় একটা লক্ষ্মীর পাঁচালি কিনে এনেছি। করো বা করো, লক্ষ্মীর পাঁচালিটা করো তো। বসো, আমি শুনি। এসো মা লক্ষ্মী রানী, আমারই ঘরেতে সবারে সুখী করো, তোমারই ঘরে অন্তর্যামী তুমি মাগো, কি বলবো তোমারে মা, কি বলবো তোমারে মা। ওরে বাবা, হ্যাঁ? এই হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়া? ওরে বড়লোকের মেয়ে বলে কি তুমি কিছু শেখোনি? মা, দাও দাও, আমাকে দাও লক্ষ্মীর পাঁচালিটা আমি পড়ছি। মা, শোনো, তোমারই করিব পূজা মাগো ধূপ ধুনো দিয়া, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়, তোমারই করিব পূজা মাগো ধূপ ধুনো দিয়া, আরতি করিব মাগো নৈবেদ্য
সাজায়। মা মা গো, আপনি তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন মা। তাহলে কি আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাব মা? দেখো বৌমা, স্বামীর ঘর করতে এসে মেয়েদের বাপের বাড়ির এতটা ভালো নয় বৌমা। কিন্তু না না বৌমা, না সঙ্গীতা না, আমার মা যখন বলেছে তোমাকে তাই শুনতে হবে। আর মা ভালো হয়ে গেলেও এখনো দুদিন মায়ের রেস্টের দরকার। আর এখন তোমার বাপের বাড়ি যাওয়া হবে না। তো বৌমা, মায়ের উপর ছেলের কতটা, এমনি বায়ার বাঁধনে একদিন তুমিও বাধা পড়ে যাবে বৌমা। যখন তুমি আমার মতো ছেলের মা হবে, হ্যাঁ, নাতি নাতনি ঠাকুমা হবে, আমার মতো মাথার চুলগুলো পেকে যাবে, তখন তোমার বাপের বাড়ি যাওয়ার কথা আর মনেই থাকবে না। এই যে বাবু, কি ভেবেছেন? কি ভেবেছেন বলি? এই বুড়িটা কি বলে গেল? হ্যাঁ, আমি নাকি মা হব, মায়ের বদলে জড়িয়ে পড়বো। এই যে বাবু, আপনি আমার পায়না করে একটু গুটি পিটিয়ে দিন, আমি কালই ভোরবেলা এখান থেকে চলে যাবো। আমি কিন্তু খুব খারাপ মেয়ে বাবু, এমন কাঁচা কাঁচা খিস্তি দেবো না। লজ্জায় কিন্তু আপনার ওই অন্নপ্রাশনের ভাতও বমি হয়ে যাবে না। তুমি কি আমার বিশ্বাস করো? বিশ্বাস? খুব অমন বিশ্বাসের মধ্যে আমি লাথি মারি। কিন্তু কেন কেন তুমি আমায় বিশ্বাস করো না? কেন তুমি আমাকে অনেক খুশি থেকে অন্য চোখে দেখবে না? নিশ্চিন্ত হয়ে গেল, তুমি আমার বাড়িতে বউ সেজে আছো। মা ভাইয়ের উপর বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক করে থেকেছি ঠিকই, কিন্তু কিন্তু এক বিছানা থেকে নয়, আলাদা আলাদা বিছানায়। বলো বলো, কোনোদিন আমি কি তোমাকে স্পর্শ পর্যন্ত করতে চেয়েছি? তোমার মতো একটা সুন্দরী যুবতী মেয়েকে আমি কি কোনোদিন অশ্লীল ইঙ্গিত করেছি? সেই জন্যই তো আমি বড় মুশকিলে পড়ে গেছি তো বাবু। ভেতরে ভেতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আরে আসুন আসুন আসুন, অক্ষয় দাদু আসুন। একবার যখন জানতে পেরেছি ভাস্কর যে তোরা এ পাড়াতেই এসেছিস, তখন একবার কেন রে, 1000 বার আসবো। দাদুকে প্রণাম করো। দাদু, আপনি কেমন আছেন দাদু? ভালো আছেন তো? খুব ভালো আছি। আরে থাক 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 না গো, থাক। হ্যাঁ রে ভাস্কর, হ্যাঁ দাদু, তোর সঙ্গে এই নাচ বইয়ের বয়স কিন্তু অনেক তফাৎ। কি গো, এই দাদুর কথার উত্তর দাও। আপনি থামো তো। না মানে তুমি থামো তো। আসলে কি ব্যাপারটা জানো তো দাদু? কি মানে জানো? আমাদের তো ভালোবাসা করে বিয়ে হয়েছে, তাই ও আমার বয়স দেখেনি, আমি ওর বয়স দেখি। বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, তা নাচবো। এই ভাস্করকে তুমি আপনি কেন বললে নাচবো? ওই যে দাদু, আমাকে বল ভালো লাগে, তোমাকে বল ঠিক আছে? ও দাদু, কথা তোমার ওই ঠাকুমার কথা মনে পড়ে তো? তা মনে পড়ে বই কি নাচবো, তা মনে পড়ে বই কি। হ্যাঁ, যাচ্ছে কথা, তুমি নাকি খুব বড়লোক বাড়ির মেয়ে। আহা, কি সুন্দর বাপের বাড়ি থেকে একেবারে গা ভর্তি গহনা পরে এসেছো। তা এত বড়লোক বাড়ির মেয়ে হয়ে শেষকালে এই ভাস্করকে কিনা। বলে যা, পুরোটা সেই থেকে শুধু ছাঁকা খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ রে ভাস্কর, এই নাচ বইয়ের মুখের এমন ভাষা কেন? ওই যে দাদু, বেশি কেউ গরম গরম কথা বললে আমার বইয়ের মাথাটাও গরম হয়ে যায়, আর তখনই তো মনে হয় কেউ পাগল। এই, তুমি এখানে বাবা করবে না লিখতে বসে? করো, করো লিখতে বসে। নাহলে আমি তোমার জামাটা ছিঁড়ে একেবারে কুচকুচি করে দেবো। ওরে বাবা, মেয়েটা তো একেবারে বদ্ধ পাগল। ভাস্কর তাহলে জীবনে এতটুকু অসুখী হতে পারেনি। আমি পালাই। এইবার ঠাকুর
এবার বলো তো সঙ্গীতা, কেন আমি তোমায় সেদিন বলেছিলাম পায়ের চপ্পল কেমন মানায় এই রকম অমানুষের মুখে?